পরি শুয়ে আছে। জনি শার্ট খুলছে আর ভাবছে এতদিন পর আমার মনের বাসনা পূর্ণ হবে। জনি পরীকে জড়িয়ে ধরবে, এমন সময় পরি বলল, আস্তে দুলাবাবু আস্তে, এত তাড়া কেন? আজ তো আমার সব কিছু তোমারই। মন মিটিয়ে আয়েশ করবে, আদরে আদরে আমাকে পাগল করে দেবে, তোমার এতদিনের মনের খায়েশ পূর্ণ করবে। জনি বলল, তাহলে দেরি করছো কেন, আমাকে জড়িয়ে ধরো। পরি বলল, এই নাও তোয়ালে, তার আগে ফ্রেশ হয়ে আসো। জনি বলল, তোমার নাক কি বন্ধ নাকি? দামি সেন্টের সুবাস কি তুমি পাও না? কাজ শেষে না হয় গোসল করব। পরি বলল, নটি বয়, আদরে আদরে আজ তোমার সর্বশরীরের বীজ ঝেড়ে নামাবো, যাও ফ্রেশ হয়ে আসো। জনি আনন্দে দিশেহারা, মাথা নাড়িয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। পরি অট্ট হাসি দিয়ে জনির পেছন পেছন রুম থেকে বের হলো। জনি তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই দেখলো রেজা ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে, কপাল বেয়ে রক্ত পড়ছে। জনি চিৎকার দিয়ে বাহিরে আসতে দেখলো সামনে পরি খিলখিল করে হাসছে। জনি বলল, ভেতরে রেজা ভাই পড়ে আছে, কপাল বেয়ে রক্ত ঝরছে। পরি জনির কথা শুনে আরো হাসছে। জনি কিছু বুঝতে পারছে না কি কারণে পরি এমন করে হাসছে। পরি বলল, আমি রেজাকে খুন করেছি বলেই আরো জোরে হাসতে লাগলো। জনির কলিজা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে, মুখের ভাষা হারিয়ে ফেললো, কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বলল, কি বলছেন ভাবি, আপনার স্বামীকে আপনি মেরে ফেলেছেন? পরি বলল, বাহ, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল মুখের ভাষা, তুমি থেকে আপনি, দারুণ ব্যাপার তো। জনি কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক তাকাচ্ছে। কিছু না বলেই দৌড় দিয়ে দরজার সামনে আসতেই পেছন থেকে পরি বলল, আপনিও তো খুনি তাই না? পরির কথা শুনে জনি আরো ভয় পেয়ে গেল। পেছনে ফিরে পরির দিকে বড় বড় চোখ করে ভয়ে ভয়ে বলল, কি বলছো এসব? পরি জনির কাছে গিয়ে বলল, দুলাবাবু, দুজন মিলে যখন রেজাকে মেরে ফেলেছি তখন লাশটা দুজনকেই গুম করতে হবে, বাবা মা আসার আগে। জনি বলল, আমি তো কিছু করিনি। পরি আবারও রহস্যময় হাসি হাসতে হাসতে বলল, আপনার কারণেই তো নিজের স্বামীকে খুন করলাম, আর আপনি বলছেন আপনি কিছুই করেননি। ফ্ল্যাশব্যাক। বড় সম্বন্ধী রেজার বিয়ের সময় জনি বিদেশ ছিল, 3 দিন হলো দেশে এসেছে। 8 মাসের গর্ভবতী স্ত্রী নীলার সাথে সোফায় বসে কথা বলছিল। এমন সময় 1 কাপ চা ও 1 গ্লাস দুধ নিয়ে আসলো পরি। নীলাকে দুধের গ্লাস দিল আর চা জনির হাতে তুলে দিতেই জনি চায়ের কাপ নেওয়ার ছলে পরির হাতের আঙুল চিমটি কাটলো। পরি কিছুটা বিরক্ত বোধ করলেও নীলার সামনে প্রকাশ করলো না। জনি পরির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। পরি ভেতরে চলে গেল। কিছু সময় পর পরি খাবার টেবিল মুছছিল। পেছন থেকে জনি পরির চুলের কাছে মুখ রেখে বলল, চুলের সুবাসে মনে ঝড় তুলল যে জন, সেজন যদি আমার হতো ধন্য হতো জীবন। পরি পেছনে ফিরে কিছু বলার আগে জনি বলল, খুব ভালো লাগছে তোমাকে, প্রথম দেখাতেই পাগল হয়েছি, আমার হবে তুমি। পরি রেগে গিয়ে বলল, কি বলছেন আপনি, আমি আপনার বড় ভাবি, মুখ সামলে কথা বলুন। জনি বলল, তাই তো ভাবির কাছে দাবি করেই বলছি, চলো দুজন পালিয়ে যায়, যেখানে তুমি আর আমি থাকবো, নীলাও থাকবে না, রেজাও থাকবে না। পরি বলল, চুপ করুন, আমি আপনার মতলব বুঝি, আপনি যে কত বাজে মানুষ তা বুঝতে আর বাকি রাখলেন না। জনি বলল, বাহ, রাগলে তো অনেক সুন্দর লাগে তোমাকে, আরো কামনা জাগে, আরো কাছে পেতে ইচ্ছে করে। পরি বলল, রেজা যদি এ কথা জানতে পারে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে। জনি বলল, রেজা যদি না থাকে তাহলে? পরি বলল, মানে কি বলছেন এসব? জনি বলল, চলো দুজন মিলে রেজাকে মেরে ফেলি, তারপর আমি তুমি সিঙ্গাপুর চলে যাব। পরি আর নিজেকে সামনে রাখতে পারলো না, কোষে একটা থাপ্পড় বসিয়ে দিল জনির গালে। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে হাসতে হাসতে পরি বলল, কি মনে পড়েছে, চলো লাশটা গুম করে আমি তুমি সিঙ্গাপুর চলে যাই। জনি বলল, আমি সেদিন মজা করে বলেছিলাম। পরি বলল, মজা না, তোর কাছে যেটা মজা সেটা একটা মেয়ের মান সম্মান ইজ্জতের ব্যাপার। তোর এই মজার কারণে সেদিন আমার সংসার ভাঙতে বসেছিল, তোর এই মজার কারণে আমার স্বামী আমাকে ভুল বুঝেছিল, মনে পড়ে সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। সোফায় বসে চা খেতে খেতে রেজাকে পরি বলল, তোমার বোন জামাই আমার দিকে বাজে নজরে তাকায়, আজ সকালে সে আমাকে বলে চলো তুমি আমি পালিয়ে যাই। রেজা এসব কথা শুনে অবাক, কি বলছো এসব? পরি বলল, যা বলছি সত্যি বলছি। রেজা নীলা আর জনিকে ডাক দিল, নীলা, জনিকে নিয়ে এদিকে আয় তো। জনি নীলাকে নিয়ে ডাইনিং রুমে এসে সোফায় বসলো। রেজা জনিকে বলল, জনি, তুমি তোমার ভাবির সাথে বেয়াদবি করার সাহস কোথায় পেলে? রেজার কথা শুনে নীলা তো অবাক। জনি এমন ভাব নিল যে সে কিছুই জানে না। জনি বলল, কি বলছেন ভাইয়া, আমি বেয়াদবি করব? ভাবি তো আমার মায়ের মতো। এমন সময় রেজার মা বাবাও আসলো। জনি বলল, দেখুন মা, আমি নাকি ভাবির সাথে বেয়াদবি করেছি, আমার স্ত্রী অসুস্থ, ওর সেবা করার জন্য আমি সিঙ্গাপুর থেকে চলে এসেছি। আমি আমার স্ত্রী ছাড়া অন্য সব মেয়ে মানুষদের বোন আর মায়ের চোখে দেখি, এই মিথ্যে অপবাদ শোনার আগে আমার মরণ হলো না কেন? জনির কান্না মিশ্রিত কথা শুনে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। পরি জনির কথা শুনে হতবাক হয়ে গেল। রেজার মা বলল, রেজা, তোর বউকে নিয়ে তুই আলাদা হয়ে যা, তোর বউ কারো ভালো দেখতে পারে না। আমার মেয়েটা অসুস্থ হয়ে এই বাড়িতে আসার পর থেকে তোর বউয়ের মুখের দিকে তাকানো যায় না।
আর আজ কিনা আমার নিষ্পাপ জামাইয়ের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে ওদের বাড়ি থেকে বের করার ফন্দি করছে। রেজার বাবা বলল, কি বলছো তুমি? বৌমা তো সব কাজই করে, মুখ কালো তো আমি দেখিনি। পরি শাশুড়ির কথা শুনে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলো না। পরি বলল, মা, নীলা আসার পর থেকে আমি এক এক গ্লাস পানি ঢেলে খেতে দেইনি, ওর সব কাজ আমি করি, আর আপনি আমাকে এ কথা বলতে পারলেন? নীলা বলল, সব কাজ করো বলে কি তুমি আমার স্বামীকে নিয়ে ভাইয়ার কাছে উল্টো পাল্টা বুঝাবে? আমি আমার স্বামীকে চিনি, ওর মতো চরিত্রবান পুরুষ আমি দ্বিতীয়জন আর দেখিনি। রেজার বাবা 3 মাসের ছেলের বউয়ের আচার আচরণে বুঝতে পেরেছে পরি কেমন মেয়ে, আর জনি যে মিথ্যে বলছে সেটাও বুঝতে পারলো। তাই রেজার বাবা বলল, যে যার রুমে যাও, বিষয়টা আমি দেখব, কে দোষী আর কে নির্দোষী সেটা সময় বলে দেবে। বেডরুমে ঢুকে পরি রেজাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে ভুল বুঝো না, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। রেজা বলল, আমি বুঝতে পারছি না কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। পরি কান্না করছে। রেজার হাতটি বুকের উপর নিয়ে বলল, আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, আমি যা বলছি সত্যি বলছি, তুমি শুধু আমাকে একটু সহযোগিতা করো, আমি তোমাকে প্রমাণ করে দেব জনি একটা মানুষরূপী অমানুষ। রেজা বলল, আচ্ছা, আমি সহযোগিতা করব। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে পরি বলল, তারপর আমি প্ল্যান করে নীলাকে গর্ভকালীন পরীক্ষার কথা বলে বাবা মাকে দিয়ে ক্লিনিকে পাঠিয়েছি, তারপর তোকে ফোন করে বাসায় ডেকে এনেছি, কারণ আমি জানতাম তুই একটা দেহলোভী চরিত্রহীন পুরুষ। এমন সময় রেজা ওয়াশরুম থেকে বের হয়। জনির গালে কোষে চর বসিয়ে দিয়ে বলল, তুই আমার ছোট বোন জামাই, তাই একটা মাত্র চর দিলাম, তা না হলে জেলে দিতাম। আজ থেকে পরীকে তোর মা মনে করবি, উঠতে বসতে সালাম দিবি, এখন যা চোখের সামনে থেকে দূর হ। বলেই ধাক্কা দিয়ে বের করে দিয়ে দুহাত তুলে পরীকে কাছে ডাকলো। পরি আনন্দের চোখের জল আর ধরে রাখতে পারলো না, দৌড়ে গিয়ে রেজাকে জড়িয়ে ধরলো। প্রিয় ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।